বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি এই করোনা ভাইরাসের মহামারীর ভিতরে তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে আমরা তোমাদের সামনে সমাজকর্ম পদ্ধতি, সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় সমাজকর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম কি সে সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করছি গত ক্লাসে তোমাদের যে পড়াগুলো দিয়েছিলাম তোমরা সকলেই সেই পড়াগুলো আয়ত্ত করেছো। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চলে যাব ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। তাহলে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি এর ইংরেজি প্রতিশব্দ কি? এর ইংরেজি প্রতিশব্দ তোমরা দেখতে পাচ্ছি সোশ্যাল কেজ ওয়ার্ক। সোশ্যাল কেজ ওয়ার্ক, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। শিক্ষার্থীরা, ব্যক্তি সমাজকর্মের মূল হচ্ছে ব্যক্তিকে নিয়ে কাজ করা, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা। তাহলে তোমরা সবাই কাগজ কলম নাও, কাগজ কলমে লিখে ফেলো যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল কেজ ওয়ার্ক। শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি কাকে বলে। আমরা শুরুতে চলে যাই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি কাকে বলে। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হচ্ছে এমন একটি সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে তাকে এমনভাবে সহায়তা করেন যাতে সে নিজের সমস্যায় নিজে মোকাবেলা করে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। শিক্ষার্থীরা, এরপরে আমি বোর্ডে তোমাদের জন্য লিখে দিচ্ছি ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটি পদ্ধতি সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে তাকে এমনভাবে সহায়তা করা যাতে সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞা পেলাম ব্যক্তি সমাজকর্ম কাকে বলে। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে তাকে এমনভাবে সহায়তা করা যাতে সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। তাহলে ব্যক্তি সমাজকর্মের আমরা সংজ্ঞাটা পেলাম। শিক্ষার্থীরা, আমাদেরকে আগেই বলেছি যে ব্যক্তি সমাজকর্মের মূল সে হচ্ছে ব্যক্তিকে নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, এখন ব্যক্তি সমাজকর্মের জনককে তোমরা ইতিপূর্বে জেনেছো। ব্যক্তি সমাজকর্মের জনক হচ্ছে মেরি রিসমন্ড। মেরি রিসমন্ড হচ্ছে ব্যক্তি সমাজকর্মের। এ পর্যায়ে আমরা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি সমাজকর্মের উপাদান নিয়ে আলোচনা করব। আমরা ব্যক্তিকে নিয়ে যেহেতু আলোচনা করতেছি, উপাদানটা কি? একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার কি কি সমস্যাগুলো হতে পারে এবং সেই উপাদানগুলো কি, এলিমেন্টসগুলো কি, সেগুলো আলোচনা করব। তাহলে সোশ্যাল কেজ ওয়ার্ক এলিমেন্টস ব্যক্তি সমাজকর্মের উপাদান। শিক্ষার্থীরা, এই সম্পর্কে বিশিষ্ট সমাজবিজ্ঞানী এইচ.এইচ. পারলম্যান বলেন, এ পারসন উইথ এ প্রবলেম টু এ প্লেস where a professional representative helps him by an given process। সেক্ষেত্রে তোমরা পরের দিকে একটু তাকাও।
a person with a problem to a place where a professional representative helps him by a give and process। শিক্ষার্থীরা ওনার মতে এই বিখ্যাত মনীষীর মতে এইচ পার্লারের মতে ব্যক্তি সমাজকর্ম উপাদান বিশ্লেষণ করে পাঁচটিকে ধরা হয়েছে। একটি হচ্ছে ব্যক্তি পার্সন, 2 নম্বরে সমস্যা প্রবলেম, 3 নম্বরে স্থান প্লেস, 4 নম্বরে পেশাদার প্রতিনিধি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, 5 নম্বরে প্রক্রিয়া প্রসেস। তাহলে আমরা এবার এই বিষয়গুলোর দিকে একটু নজর দিই। পার্সন সমস্যাগ্রস্ত, যার সমস্যা হবে সে একজন ব্যক্তি পার্সন। এই পার্সনের কি হবে? সমস্যা হবে। তার সমস্যা তার কি হবে? সমস্যা হবে। দেখো 2 নম্বর আছে প্রবলেম, সমস্যাগ্রস্ত ব্যক্তিরই সমস্যা হয়। সমস্যাগ্রস্ত ব্যক্তিদের তারই সমস্যা হয়। তো সমস্যাটা কোথায় হয়? একটা স্থানে হয়, একটা স্থানে সমস্যাটা হয়। তাহলে আমরা পেলাম সমস্যা যে ব্যক্তিকে নিয়ে আমরা কাজ করব, ব্যক্তির সমস্যা হতে পারে যে কোনো একটা স্থানে। সেজন্য তাকে সহযোগিতা করার জন্য কে আসবে? এই পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সে আসবে। সে কিভাবে তাকে সহযোগিতা করবে? যে সহযোগিতা করবে সেটার নাম হচ্ছে প্রসেস। এটাকে সংক্ষেপে বলা হয়, এই পাঁচটাকে 5 পিস। 5 পিস ব্যক্তি সমাজকর্ম উপাদান 5 পিস। মানে দেখো এই একটা পি, 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 তাহলে 5টা পি, তাহলে 5 পিস। দেখো ব্যক্তি সমাজকর্ম উপাদান তাহলে 5 পিস। শিক্ষার্থীরা আবার একটু দেখে নাও। তাহলে ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান: ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি, প্রক্রিয়া। পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, প্রসেস। শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা এই বিষয়টা বুঝেছো। এরপরে আমরা শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা যাব সমস্যাগ্রস্ত ব্যক্তি যে তার সমস্যার সমাধান আমরা কিভাবে করব। তুমি একজন সমাজকর্মী, তোমার কাছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এসেছে। এখন তুমি সমাজকর্মী হিসাবে তাকে তুমি কিভাবে সহায়তা করবে? তার সমস্যা কিভাবে তার সমাধান করবে? এই প্রক্রিয়া অনুসরণ করে তার সমস্যা সমাধান করবে। শিক্ষার্থীরা দেখো, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়া, এই কয়েকটা ধাপ, এই কয়েকটা প্রক্রিয়া অনুসরণ করলেই তুমি সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করতে পারবে। প্রথমে অনুধাবন স্টাডি, তারপর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, তারপর 3 নম্বরে আছে সমস্যা নির্ণয় ডায়াগনোসিস, 4 নম্বরে সমাধান ট্রিটমেন্ট, 5 নম্বরে মূল্যায়ন ইভ্যালুয়েশন, 6 নম্বরে ফলো আপ অনুসরণ ফলো আপ, 7 নম্বরে প্রেরণ রেফারাল, 8 নম্বরে সমাপ্তি টার্মিনেশন। সেক্ষেত্রে এই কয়েকটা যদি ধাপ তুমি অনুসরণ করো তাহলে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করতে পারবে। মনে করো তোমার কাছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এসেছে, এসে বলল যে আমি এই সমস্যাগুলো আক্রান্ত, আমার এই সমস্যাগুলো আছে। তখন তুমি কি করবে? প্রথমত তার অনুধাবন করবে, স্টাডি করবে ওই ব্যক্তিকে নিয়ে যে সে কি সমস্যা। সে তাকে দেখি, তার চেহারা সুরত দেখে, তার ফেস এভলিউশন দেখে, তার অ্যাটিটিউড দেখে তাকে বুঝতে হবে যে কি সমস্যায় আক্রান্ত। যেহেতু তুমি একজন সমাজকর্মী, সেটা তাকে বুঝতে হবে, অনুধাবন, তাকে স্টাডি করতে হবে। 2 নম্বরে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তুমি কিন্তু তাকে ধরেই পুরো সমস্যা সমাধান করতে পারবে না, তাহলে তুমি কি করতে হবে? সাময়িক সময়ের জন্য তাকে ওষুধ দিতে হবে। সাময়িক সময়ের জন্য তাকে একটা ব্যবস্থা করতে দিতে হবে যে আপনি এই বিষয়গুলো অনুসরণ করুন, তাহলে আপনার সমস্যার সমাধান কিছুটা হবে। অর্থাৎ তুমি অন্তর্বর্তী সাময়িক সময়ের জন্য তাকে একটা ব্যবস্থা করে দেবে। 3 নম্বরে সমস্যা নির্ণয়। এরপরে তুমি তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সমস্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডায়াগনোস্টিক করতে হবে। হাসপাতালে যেভাবে রোগীর রোগ পরীক্ষার জন্য ডায়াগনোস্টিক সেন্টারে যায়, ঠিক তেমনিও তুমি তার সমস্যা, সে কি কারণে এই সমস্যা আক্রান্ত হচ্ছে, তার এই সমস্যা নির্ণয় করবে। 4 নম্বরে সমাধান। সমস্যা হলো যে সে অলস ব্যক্তি, তার যে সম্পদ আছে সে সম্পদটা কাজে লাগাইতে পারে না। তুমি এই সমস্যা পেলে এরপর তুমি করবে কি? সমাধান করবে, তাকে কিছু পরামর্শ দিবে, পরামর্শ দিয়ে তাকে সমাধানের দিকে ট্রিটমেন্টে দেবে। ট্রিটমেন্ট নেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া যাবে না, সে কিন্তু তোমার ক্লায়েন্ট। তুমি সমাজকর্মী, সে হচ্ছে ক্লায়েন্ট, সে সাহায্যার্থী, তাহলে তুমি তাকে সমস্যার সমাধান দিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে মূল্যায়ন করতে হবে যে
খেয়াল রাখতে হবে 2 মাস 3 মাস 15 দিন পর পর, 15 দিন 1 মাস 2 মাস 3 মাস তাকে ফলো আপে রাখতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে যে আগে যে অবস্থা ছিল আর এখন অবস্থা সে উত্তরণ হলো কিনা, আস্তে আস্তে সে তার সমস্যা থেকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারতেছে কিনা সেটা তো মূল্যায়ন করতে হবে। এরপরে তুমি ফলো আপে তাকে রাখতে হবে যে ফলো আপ সে আসলে তার সমস্যা কাটিয়ে উপর দিকে উঠতে পারতেছে কিনা, তারপরে সেটা অনুসরণ, তারপরে রেফার। যদি এই সমস্যা তুমি সমাধান করতে না পারো তাহলে অন্য কেউর কাছে সেটাকে রেফার করতে হবে। এরপরে তুমি সমাপ্তি, টার্মিনেশন অর্থাৎ কেস সমাপ্তি করতে হবে। যেহেতু একটা কি কেস, সমস্যাগ্রস্ত ব্যক্তি সে কেস নিয়ে এসেছে, তুমি কেসটাকে সমাপ্ত করতে পারো। তাহলে এই কয়েকটা প্রক্রিয়া, এই কয়েকটা ধাপ অনুসরণ করে তুমি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেব ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলো কি কি সে সম্পর্কে জেনে নিই। তাহলে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা: 1 নম্বরে গ্রহণ নীতি, 2 নম্বরে যোগাযোগ নীতি, 3 নম্বরে অংশগ্রহণ নীতি, 4 নম্বরে গোপনীয়তার নীতি, 5 নম্বরে ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি, 6 নম্বরে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, 7 নম্বরে আত্মসচেতনতার নীতি। এই নীতিমালাগুলো অনুসরণ করতে হয়। 1 নম্বরে গ্রহণ নীতি। শিক্ষার্থী, তোমার কাছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি এসেছে তাকে তুমি গ্রহণ করতে হবে, সে তোমার ক্লায়েন্ট হিসেবে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিষয়গুলো বিবেচ্য নয়। সে তোমার সমস্যাগ্রস্ত ব্যক্তি, সে তোমার ক্লায়েন্ট, সে তোমার মক্কেল, তাকে তুমি গ্রহণ করতে হবে। এবার যোগাযোগ নীতি, তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করতে হবে, র্যাপও স্থাপন করতে হবে। সে তার মনের কথা যেন তোমার কাছে খুলে বলে, সে কী কারণে সমস্যাগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো তোমার সাথে যেন স্পষ্ট হয়, সেজন্য তার সাথে যোগাযোগ নীতি স্থাপন করতে হবে। অংশগ্রহণ নীতি, তোমার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তার সমস্যা সমাধান করা, তাহলে অংশগ্রহণ করতে হবে উভয়, মক্কেলের অংশগ্রহণ করতে হবে, সমাজকর্মী অংশগ্রহণ করতে হবে। উভয়ের অংশগ্রহণ নীতির মাধ্যমে সমস্যার সমাধান হবে। এরপরে হচ্ছে 4 নম্বরে গোপনীয়তার নীতি। তোমার কাছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসবে তাকে অবশ্যই তোমাকে ভরসা দিতে হবে যে আপনি যে কথাগুলো আমার কাছে বলবেন সেগুলো সম্পূর্ণ আমানত থাকবে, গোপন থাকবে, এগুলো আমি কেউর কাছে প্রকাশ করব না। এই বিষয়গুলো যখন সে তোমার কাছে ভরসা পাবে তখন সে মনের কথাগুলো আসলে সে খুলে বলবে। তাহলে গোপন থাকতে হবে। তুমি সমাজকর্মী হিসাবে, তুমি সমস্যাগ্রস্ত ব্যক্তির সমাধান প্রক্রিয়া হিসাবে যদি কাজ করতে চাও তার কথাগুলো কি করতে রাখতে হবে, গোপন রাখতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি 6 নম্বর আমরা পেলাম। ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ নীতি, ব্যক্তির তার হচ্ছে মর্যাদা, আবেগ, অনুভূতি, তার যে বিষয়গুলো আছে সেগুলো তাকে অনুসরণ করে তার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। 6 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, 7 নম্বরে আত্মসচেতনতার নীতি। এই নীতিমালাগুলো অনুসরণ করার মাধ্যমে তুমি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করতেছি তোমরা সকলে আসলে মোটামুটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এরপর একটা বিষয় আমি তোমাদের একটু সামান্য কয়েকটা প্রশ্ন দিয়ে যাই। তাহলে শিক্ষার্থীরা বলো তো দেখি, ব্যক্তি সমাজকর্ম উপাদান কয়টি হতে পারে? ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? আসলে তোমরা পারো 5টি, 5 পিস। শিক্ষার্থীরা, গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম সে সম্পর্কে একটু আমরা খোঁজখবর নেই। তোমরা তো বলো তো সমাজকর্ম পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। 1 নম্বরে কি মৌলিক পদ্ধতি, 2 নম্বরে সহায়ক পদ্ধতি। শিক্ষার্থীরা, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব র্যাপো নিয়ে আলোচনা করব, র্যাপোর্ট নিয়ে আলোচনা করব। সেজন্য তোমরা সামনে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে। শিক্ষার্থীরা, আজকে যে পড়াগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করতেছি তোমরা সকলেই মনে হয় বুঝতে পেরেছ। তারপরও যদি কেউ সমস্যায় পড়ো, বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সমাধান করার চেষ্টা করব। বাসায় থাকবে, সরকারি বিধি মেনে চলবে, নিয়মিত পড়াশোনা করবে, আর আমাদের যে পড়াগুলো দিয়েছি সে পড়াগুলো অনুসরণ করে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।